আসসালামু আলাইকুম, চলে আসলাম আবারও আপনাদের মাঝে বেশ অনেকদিন পর। তো গল্পটা শুরু করার আগে সবাইকে জানাতে চাই যে গল্পের কিছুটা অংশ হয়তো আপনারা ভুলে গেছেন, তার জন্য আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওগুলো শুরু করা যাক। এই সিরিয়াস টাইমে রাইসার এসব প্যাচালে কান দেওয়ার সময় নেই রুশানের। রাইসার অভ্যাসই এটা, ভুল বোঝার পর বুঝিয়ে বললে আবার সব ঠিক। এসবে তেমন একটা গুরুত্ব না দিয়ে নিজের কাজে মন দেয় রুশান। ফোন ছুঁড়ে বিছানায় ফেলে চুপচাপ বসে রইল রাইসা। এতদিন পর ফোন করেছে, একটু সুন্দর করে কথা বলবে, কি এমন ক্ষতি হতো? তাহলে কি সে সত্যি অন্য মেয়ের প্রেমে জড়িয়ে গেছে? এসব হাবিজাবি চিন্তা যেন রাইসার মাথা থেকেই সরে না। নিজের মাঝে বিড়বিড় করে বলে, গোষ্ঠী কিলাই তোর ভালোবাসার। রুশান বাসায় আসার পরে দেখে তুষার ও নিবিড় বসে বসে দাবা খেলছে। দাবা খেলার আইডিয়াটা হলো তুষারের। শর্ত হলো যদি তুষার খেলায় জিতে তাহলে নিবিড় তাকে একটা মেয়ের সাথে রিলেশন করিয়ে দিতে হবে, আর নিবিড় জিতলে তুষার তাকে চাইনিজ খাওয়াবে। তাই খুব মনোযোগ দিয়ে চলছে তাদের খেলা। নিবিড়কে কোনোভাবে হারিয়ে যদি একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করা যায়। রুশান আসার পর থেকেই একপাশে বসে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। এই দুজন কম করে হলেও 8-10 বার ফোন দিয়েছে তাকে, আর এখন আসার পর কোনো পাত্তাই নেই। দুজনই ডুবে আছে খেলায়। রুশান কিছু বলতে চাইলে তুষার হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, ভাই চুপ থাক, জিততে পারলে আমার কপাল খুলে যাবে। নিবিড় বলে, আর হারলে আমাদের সবাইকে চাইনিজ খাওয়াবে। তুষার হুট করে বলে, সবাইকে কখন বললাম? নিবিড় খেলা ছেড়ে বলে, তো আমি খাবো, বাকিটা কি চেয়ে থাকবে? আর তুই জিতলে যে তোকে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিব সেটা? তুষার এবার খেলায় মন দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, সবাইকে খাওয়াবো। দুজনই আবার খেলায় মন দিল। রুশান আগ্রহ নিয়ে তাকিয়ে রইল শেষটা দেখার জন্য। খেলা শেষে নিবিড় হেসে রুশানের সাথে হাতে হাতে তালি দিয়ে বলে, তাহলে সন্ধ্যার পর বের হচ্ছি আমরা। এদিকে আবারও ব্যর্থ হয়ে মন খারাপ করে বসে আছে তুষার। তার মনে হয় এই জীবনে আর প্রেম করা হবে না। রুশান এবার স্বাভাবিক হয়ে নিবিড়ের দিকে চেয়ে বলে, ফোন দিয়ে বললি কি জরুরি কথা আছে? কি সেটা? নিবিড় এবার আশেপাশে তাকিয়ে ফিসফিস করে রুশানকে বলে, কালকে নিলয়ের বার্থডে, জানিস সেটা? রুশান এবার বিষয়টা বুঝতে পেরে বলে, মনে আছে আমার, আর সবকিছু প্ল্যানও করে রেখেছি, তোদের জানাবো ভাবছি। এখন দেখছি তোরা ওটা নিয়ে ভাবছিস। আচ্ছা যাই হোক, ভালোই হলো। আর শোন, নিলয়কে কিছু বলার দরকার নেই, ওর জন্য সব সারপ্রাইজ হিসেবে থাকবে। নিবিড় দাবার বোর্ডটা সরিয়ে তুষারকে একপাশে গুছিয়ে রাখতে বলে, তারপর রুশানের দিকে চেয়ে বলে, তা তো অবশ্যই। রুশান উঠিয়ে দাঁড়িয়ে বলে, রাজকে বলেছিস? সেও জানে, শুধু নিলয় ছাড়া। সন্ধ্যার পর সবাই একসাথে বাইরে যাওয়ার কথা থাকলেও রাজের জন্য যাওয়া হলো না, কারণ এই সময় তার টিউশনি আছে। তাই একেবারে রাতেই ডিনারে বের হবে বলে ঠিক করেছে তারা। ওদিকে রাজ পড়া বুঝাচ্ছে, আরোহী মনোযোগ দিয়ে দেখছে সব। তারপর সব বুঝিয়ে দিয়ে আরোহীকে অঙ্ক করতে বলে ফোন হাতে তুলে নিল রাজ। অরিন মেসেজ দিয়েছিল, কি করো? রাজ রিপ্লাই দিল, পড়াই। তুমি? অরিন আবারও মেসেজ দিল, এই যে তোমার সাথে কথা বলছি। রাজ বলল, আচ্ছা বুঝলাম, মতলবটা কি ওটা বলো। অরিন বলল, কেন, আমি কি মতলব ছাড়া তোমায় মেসেজ দিই না? ভিডিও কলে আসতে পারবে? রাজ বলল, কেন? অরিন বলল, আজ কলেজে স্যার কি বুঝালো কিছুই আমার মাথায় ঢোকেনি, তুমিও তো খুব ভালো বুঝিয়ে দিতে পারবে। রাজ বলল, এখন আমি টিউশনিতে আছি, রাতে আমি কমপ্লিট করার সময় ভিডিও করে তোমাকে সেন্ড করে দিব। অরিন বলল, আচ্ছা থ্যাংক ইউ। আরোহী অঙ্ক করা বাদ দিয়ে বলে, কার সাথে কথা বলছেন? রাজ ফোন রেখে বলে, কেউ না, তোমার শেষ হয়েছে? রাজের কথায় উত্তর না দিয়ে আরোহী আবার বলে, না, কে বলুন আমায়, স্পেশাল কেউ? রাজ ধমক দিয়ে বলে, যেই হোক, তোমার কি? রাজের ধমকে মন আরো খারাপ হয়ে যায় আরোহীর। চুপচাপ আবার খাতায় কলম চালাতে থাকে। পুরোটা সময় আর একটা কথাও বলেনি সে। পরদিন সন্ধ্যার পর প্ল্যান মতো নিলয়কে নিয়ে বাইরে বের হয় নিবিড়। রাজ, রুশান ও তুষার মিলে ছাদের সবকিছুর আয়োজন করতে লাগলো। সব শেষ হলে নিলয়কে নিয়ে বাসায় আসবে, এটাই প্ল্যান। বড় একটা কেক আর চারপাশে সাজানো অনেক মোমবাতি আর গরুর মাংসের মাঝে শিক ঢুকিয়ে রাখা হয়েছে, ওগুলো সময় হলে করবে। এখন আপাতত একপাশে কিছু ডিম ও আটা লুকিয়ে রাখা হলো। সব শেষ করে রুশান নিবিড়কে ফোন দিলে নিলয়কে নিয়ে বাসায় ফিরে সে। নিলয় সবকিছু স্বাভাবিকভাবেই নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খুঁজতে থাকে সবাইকে। নিবিড় টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলে, ওরা সবাই বাইরে গেছে, হয়তো চলে আসবে। এই সময়টা চল একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি আমরা। নিলয় খাটে বসে বলে, কেন, আমরা কি জামাই বউ যে ছাদে গিয়ে রাতের বেলায় জ্যোৎস্না বিলাস করবো? নিবিড় রুমের এক কোণ থেকে গিটারটা হাতে নিয়ে বলে, তুই শালা আসলে একটা বলদ। ছাদে কি শুধু জামাই বউরাই যায়, অন্যরা কি যায় না? চল ছাদে গিয়ে গান শোনাবো তোকে। নিলয় কিছু বুঝতে না পেরে চুপচাপ নিবিড়ের সাথে ছাদে গিয়েই অবাক হয়ে গেল। দেখে রাজ, রুশান, তুষার ও ফৈদানটি সবাই কেক সামনে রেখে দাঁড়িয়ে আছে। নিলয় কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থাকলে নিবিড় তাকে টেনে ওখানে নিয়ে সবার মাঝখানে দাঁড় করিয়ে ছুরি হাতে তুলে দেয়। কেক কাটার পর্ব শুরু হলে প্রথমেই রুশান কেকের পিস নিয়ে নিলয়ের মুখে তুলে দেয়। ওই সময়টা শুধু নিশ্চুপ হয়ে রুশানের দিকে তাকিয়েছিল নিলয়। একে একে সবাই কেক মুখে নেওয়া শেষ হলে নিবিড় আস্ত কেকটা হাতে তুলে নিয়ে থপ করে নিলয়ের মুখে। নিলয় ওদের থেকে ছুটে মুখ থেকে তা পরিষ্কার করে কিছু বলে ওঠার আগেই তুষার ডিমগুলো নিয়ে আসলে রুশান একটা একটা নিলয়ের মাথায় ভেঙে আটাগুলো নিলয়ের গায়ে ছুঁড়ে মেরে নাজেহাল অবস্থা। তুষার পেছন থেকে ধরে আছে আর রুশান সব মাথায় গায়ে মেখে দিচ্ছে, আর নিলয় হাসতে হাসতে তাদের থেকে ছোটার চেষ্টা করছে শুধু। পাশ থেকে চুপচাপ সব ভিডিও করে চলছে রাজ। ফ্রেন্ডস মহলের খুনসুটিগুলো বাড়তে বাড়তে তা যেন অজান্তে বাচ্চা মতো পরিণত হয়ে যায়। নিবিড় গিটার হাতে একপাশে বসে বলে, মন খারাপ করিস না বলদা, বলছি না তোকে একটা গান শোনাবো। রুশান আর তুষার মিলে নিলয়ের সাথে খুনসুটিতে ব্যস্ত
ব্যস্ত আর নিবিড় একপাশে বসে গিটারের সুর তুলে গাইতে লাগলো। আমার এই ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ, হেঁটেছি গন্তব্যহীন চেনাই শহরের বুকে। তোদের মাঝে যখন থাকি আমি, পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ভাই। গাড়ি থেকে নামতেই কয়েকজন এসে কয়েকটা ফুলের তোড়া হাতে দিয়ে উইশ করে নিলয়কে। সানগ্লাসটা খুলে হালকা মাথা নাড়িয়ে বাড়ির দিকে পা বাড়ায় নিলয়। অনেকগুলো লোকের মাঝ দিয়ে সোজা বাড়ির ভেতরে প্রবেশ করলে কয়েকজন লোক সোফা থেকে উঠে নিলয়ের দিকে ফুল বাড়িয়ে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। পাশ থেকে নিলয়ের দলের একজন এসে তাকে কানে কানে ফিসফিস করে বলে, ভাই এরা তিনজন নামকরা বিজনেসম্যান, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ও কিছু বিষয়ে কথা বলতে এসেছে। বলেই সেখান থেকে সরে গেল লোকটা। নিলয় পায়ের উপর পা তুলে লোকগুলোকে বলে, বলুন। লোকগুলোর মাঝে একজন খুব অসহায় ভাবে বলে, ভাই আমরা তিনজন মিলে শেয়ারে বিজনেস করতাম, অনেক কষ্টে বিজনেসটা বড় করেছিলাম, কিন্তু শেষে কিছু লোক এসে জোর করে সব দখল করে নিল। আমরা অনেক চেষ্টা করেও কিছু করতে পারিনি। প্লিজ ভাই আপনি একটু সাহায্য করুন আমাদের, এখন আপনি আমাদের শেষ ভরসা ভাই। নিলয় সবটা শুনে শান্তভাবে বলে, আচ্ছা দেখছি আমি, আপনারা এখন আসতে পারেন। লোকগুলো এবার বিজয় হাসি দিয়ে নিলয়কে সালাম দিয়ে চলে গেল সেখান থেকে। নিলয় একটু মুচকি হাসলে আশেপাশে সবাই হেসে উঠে একসাথে। কার কাছে কার জন্য বিচার চাইতে আসছে। বোতল থেকে গ্লাসে মদ ঢেলে তা হাতে নিয়ে দাঁড়ায় নিলয়। পাশ থেকে একজন এগিয়ে এসে বলে, ভাই আজকে সবচেয়ে বেস্ট আইটেমটা খুঁজে আপনার বার্থডে গিফট হিসেবে নিয়ে এসেছি। কয়েক এলাকা খুঁজে সবচেয়ে সুন্দরীটাই টার্গেট করে এনেছি আজ। নিলয় একটু মুচকি হেসে মদের গ্লাসে চুমুক দিয়ে এগিয়ে গেল রুমের দিকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখে সুন্দরী একটা মেয়ে রুমের এক কোণে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে। নিলয় তার সামনে গিয়ে দাঁড়ালে মেয়েটা নিলয়ের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনার দুটো পায়ে ধরি, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার বাবা মায়ের অনেক মান সম্মান আছে, তাছাড়া আমার দিকে চেয়েও কেউ কোনোদিন বাজে কথা বলতে পারেনি। আমার জীবনটা এভাবে নষ্ট করবেন না, আপনার দুটো পায়ে ধরছি আমি। কিন্তু মেয়েটার কান্না নিলয়ের কান অব্দি পৌঁছাচ্ছে না। এমন শত শত মেয়ের কান্না তার কানকে স্পর্শ করছে, তার সামনে তো এসব কিছুই না। সমস্যা কি তোর? এত জেদ উদয় হয়েছে কোথা থেকে বল আমাকে। একটা চেয়ার টেনে রাইসার সামনে বসে কথাটা বলে রুশান। রাইসা ফোনটি বা বাদ দিয়ে রুশানের দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে বলে, এখানে এসেছেন কেন? আপনার না আরো গার্লফ্রেন্ড আছে, ওদের কাছে যান, এখানে কি? রুশান একটু ভাব নিয়ে বলে, আমি আমার খালার বাসায় এসেছি, তোর কি? তাহলে হুট করে আমার রুমে এসেছেন কেন? বের হন এখান থেকে। রুশান এবার রেগে রাইসার গালে টিপে ধরে বলে, এখন আসার সময় পাই না দেখে চটাং চটাং কথা শিখেছিস না? আর কাউকে অহেতুক সন্দেহ করা শিখেছিস কোথা থেকে? রাইসা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমি মোটেও কাউকে অহেতুক সন্দেহ করছি না। আর সন্দেহ কি? আমি তো সত্যটাই বলছি। অন্য কাউকে পেয়ে এখন আমার সাথে কথা বলতে ইচ্ছা হয় না। রুশান এবার রেগে বলে, এখন আগের মতো ধামধুম চর মারি না দেখে ভাবছিস না আমি ওসব ভুলে গেছি? আর এসব শিখলি কোথায় থেকে? কলেজে উঠে খুব চালাক হয়ে গেছিস না? আর আন্টির কাছে শুনলাম ইদানিং কলেজ ছুটির পর দেরি করে বাসায় ফিরিস, ব্যাপার কি? এবার মুখ গোমরা করে চুপ করে বসে আছে রাইসা। রাইসাকে চুপ থাকতে দেখে রুশান বলে, নতুন ডানা গজিয়েছে ভালো কথা, বেশি উড়ার চেষ্টা করবি তো কপালে দুঃখ আছে বলে দিলাম। কাল থেকে টাইম টু টাইম কলেজে যাবি, টাইম টু টাইম বাসায় ফিরবি। সময় কোনো নড়চড় হলে আর মুখে কিছু বলবো না তোকে, মাথায় ঢুকেছে কথা? রাইসা চুপ করে থাকলে রুশানের ধমকে মাথা নাড়িয়ে বলে, ঢুকেছে। রুশান হুট করে রাইসার মুখের সামনে চলে এসে বলে, মনে থাকবে? হুট করে রুশান এতটা কাছে চলে আসায় চোখ বন্ধ করে নেয় রাইসা। বন্ধ চোখে ভয়ার্থ গলায় ছোট্ট করে বলে, রুশান এবার ফু দিয়ে রাইসার সামনে আসা চুলগুলো পেছনে সরিয়ে দিয়ে একটু মুচকি হেসে বেরিয়ে যায় রুম থেকে। চোখ খুলে রুশানকে সামনে না পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাইসা। কিছুক্ষণ ওভাবেই বসে থেকে এরপর উঠে ব্যালকনির দিকে পা বাড়ায় সে। বারান্দায় আসলেই ছোট একটা ঝুলানো খাঁচায় দুটো পাখি দেখে অবাক হয় রাইসা। কত সুন্দর দুইটা পাখি। রাইসা গোমরা মুখে অজান্তেই এবার এক চিলতে হাসি ফুটে ওঠে। আগের পাখিটা মারা যাওয়ার পর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তার। অনেকটা শখ ছিল সবসময় দুটো পাখি পোষার। একটু মুচকি হেসে পাখি দুটোর সাথে ইশারায় কথা বলছে রাইসা। একটু পর রুশানকে দেখার আশা রুমের দিকে তাকায় সে। মানুষটা বড়ই অদ্ভুত, মুখে এক কথা বললেও মনে থাকে ভিন্নতা, যার কারণে এত কিছুর পরও এই মানুষটার উপর রাগ করে থাকা যায় না। রাস্তার এক পাশ ধরে হাঁটছিল নিবিড়। পেছন থেকে একটা মেয়ে কয়েকবার ডাক দিয়ে তার পাশে এসে হাঁটতে লাগলো। নিবিড় পাশে তাকিয়ে দেখে পাশের বাড়ির ওই মেয়েটা, যার সাথে আগে ছাদে মাঝে মাঝে কথা হতো। মেয়েটা হাঁটতে হাঁটতে নিবিড়ের দিকে তাকিয়ে বলে, আজ একা কেন, বাকিরা কোথায়? নিবিড় বিষণ্ণতা নিয়ে বলে, সবাই সবার মতো ব্যস্ত। রাজ, রুশান, নিলয় ওরা মাঝে মাঝে কোথায় হাওয়া হয়ে যায় নিজেও জানি না। আর তুষার তো ছুটে বেড়াচ্ছে পড়ালেখার পাশাপাশি একটা চাকরি খুঁজতে, আর তাই এখন আপাতত একা একাই হাঁটছি, কি আর করার। মেয়েটা একটু হেসে বলে, এখনো কি একা একা হাঁটছেন? নিবিড় হাঁটতে হাঁটতে একটু মুচকি হেসে বলে, না তো, এখন আমার পাশে যে নীলাঞ্জনাও এসেছে। মেয়েটা একটু ভ্রুযুগল কুচকে বলে, বাড়িয়ে বলার দরকার কি, আমার নাম নীলা, নট নীলাঞ্জনা। নিবিড় হাঁটতে হাঁটতে বলে,
জানি আমি, তবে আপাতত নীলাঞ্জনা ডাকতেই ভালো লাগছে আমার। কি করার বলুন? মেয়েটা আর কিছু না বলে হেসে দিল, আর কিছুটা হেঁটে বলে, আপনার সময়টা যেহেতু বোরিং যাচ্ছে তাহলে চলুন কোথাও বসি আমরা, আমারও আপাতত তেমন কোনো কাজ নেই। নিবিড় দাঁড়িয়ে গিয়ে বলে, আপনার মতলবটা কি বলুন তো? মেয়েটা খানিকটা লজ্জা পেয়ে গেল আর বলে, সত্যি বলতে আমারও সময়টা বোরিং ফিল হচ্ছে, তাই বললাম দুজন মিলে গল্প করে সময়টা কাটিয়ে দিই। নিবিড় আবার হাঁটতে শুরু করে বলে, কোথায় বসবেন? নীলা চোখে মুখে খুশির আভাস ভেসে ওঠে, হাসজ্জ্বল মুখে বলে, একটু সামনে গিয়ে বড় দিঘিটার পারে বেঞ্চের মাঝে বসুন, একটু সামনে গিয়ে বড় দিঘিটার পারে বেঞ্চের মাঝে চলুন। এই সময়টা দারুণ উপভোগ করার মতো জায়গাটা, সাথে মন শীতল করার মতো বাতাসও। আর কিছুটা হেঁটে নিবিড় বলে, বাদাম খাবেন? মেয়েটা মুচকি হেসে বলে, আমার ফেভারিট। নিবিড় একটু মুচকি হেসে সামনে এগিয়ে গিয়ে বাদাম নিল, তারপর দুজন মিলে বড় দিঘিটার পারে গিয়ে বসে। বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে নিবিড় বলে, পরিবারে কে কে আছে আপনার? মেয়েটাও বাদাম হাতে নিয়ে বলে, আমি আর বাবা, আমার মা 5 বছর আগে মারা গেছে, এরপর বাবা আর বিয়ে করেনি। আমি মাঝে মাঝে ভাবি আমার কখনো বিয়ে হয়ে গেলে আমার বাবার কি হবে। নিবিড় দিঘির দিকে তাকিয়ে থেকে বলে, আমরা যে বাসায় থাকি ওই বাসার মালিক ফৈদানটিও সেম, অ্যাক্সিডেন্টে তার স্বামী ও সন্তান দুজনেই মারা যাওয়ার তিনিও একা হয়ে যান। আমি মাঝে মাঝে ভাবি আমরা পড়ালেখা শেষে নিজেরা নিজেদের মতো চলে গেলে ফৈদানটি একা একা কিভাবে থাকবে। দুজনের চিন্তাধারার মিল খুঁজে পেয়ে একটু হাসলো মেয়েটা, তারপর নিবিড়ের দিকে চেয়ে বলে, আপনার ফ্যামিলিতে কে কে আছে? নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, পরে বলবো কোনো একদিন সময় করে। নিবিড়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মেয়েটা বলে, আচ্ছা। তারপর আবার নিজেদের মতো বাদাম খেতে খেতে গল্প করতে লাগলো দুজন। ওদিকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে তুষার। নীলয় তখন বসে বসে টিভি দেখায় ব্যস্ত ছিল। তুষারকে এমন ঘামাতে দেখে সে হেসে বলে, আর কত এই 15 থেকে 20 হাজার টাকার চাকরির পেছনে দৌড়ে সময় নষ্ট করবি? তুষার শার্ট খুলে এসির নিচে নিজেকে বিলিয়ে দিয়ে আরাম করে বসে বলে, কি আর করা, চেষ্টা তো করতেই হবে তাই না? নীলয় এবার টিভি দেখা ছেড়ে আশেপাশে একবার তাকিয়ে দিয়ে বলে, আমি যদি তোকে কোনো জব ম্যানেজ করে দিই তাহলে করবি? নীলয়ের কথায় হাসতে থাকলো তুষার, আর হাসতে হাসতে বলে, তুই আমাকে জব ম্যানেজ করে দিবি? হাস্যকর এটা। নীলয় এবার সিরিয়াস লুক নিয়ে বলে, কেন তোর কি বিশ্বাস হচ্ছে না? আমি কিন্তু ফান করছি না। তুষার এবার হাসি থামিয়ে বলে, আচ্ছা বল দেখি কি জব ম্যানেজ করে দিবি? তুষার আবার চারপাশে তাকিয়ে বলে, কাজ খুবই হালকা, একদিন কাজ করবি, কয়েকদিন বসে থাকবি, বাট মাসে কামাতে পারবি লাখ লাখ টাকা। তুষার এবার খানিকটা সিরিয়াস হয়ে বলে, সত্যি বলছিস নাকি ফান করছিস? একদিন কাজ করে কয়েকটা দিন বসে থাকলে মাস শেষে আমাকে লাখ লাখ টাকা কি চেহারা দেখে দিবে? নীলয় আবার বলে, তোর কাজ থাকবে শুধু এক জায়গার জিনিস অন্য জায়গায় পৌঁছে দেওয়া, তোকে বড় বড় বাক্স দেওয়া হবে, সেগুলো তুই শুধু গাড়িতে করে জায়গা মতো পৌঁছে দিবি, তোর কাজ শেষ। তুষার এবার নীলয়ের কথা একটু সিরিয়াস নিয়ে বলে, কিসের বক্স ওগুলো? নীলয় বলে, যে কোনো কিছুই থাকতে পারে, সেটা জেনে তোর কাজ কি? তুই শুধু ওগুলো জায়গা মতো পৌঁছে দিবি আর টাকা নিবি, শেষ। তুষার কিছুটা ভেবে বলে, দেখ ভাই, আমি না জেনে কিছু করতে পারবো না, ওরা যদি আমাকে দিয়ে খারাপ কাজ করায়। নীলয় একটু হেসে বলে, আরে ধুর, ওগুলো সব ব্যবসায়ী জিনিসপত্র, তুই শুধু এক জায়গা থেকে জিনিসগুলো সেভ মতো অন্য জায়গায় পৌঁছে দিবি আর পারিশ্রমিক নিবি, তোর কাজ এতটুকুই শেষ। তুষার এবার কিছুটা ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, আমি করব কাজ। নীলয় একটু মুচকি হেসে বলে, ধরে নে তোর চাকরি কনফার্ম, তবে হ্যাঁ একটা শর্ত আছে, এই জবের কথা যেন আমি আর তুই ছাড়া অন্যরা কেউ না জানে। তুষার মাথা নাড়িয়ে আচ্ছা বলে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। আড়ালে একটু ভিলেন হাসি দিলেন নীলয়। তুষার হয়তো নিজেও জানে না সে কোন বিজনেস জড়াচ্ছে। রাতের আধারে একা গাড়ি নিয়ে ছুটছে তুষার, যত দ্রুত সম্ভব সঠিক জায়গায় মাল পৌঁছে দিয়ে বাড়ি যেতে হবে। লাইফের প্রথম অভিজ্ঞতা, মনে একটা প্রশ্ন বারবার কুহু ডাকছে, সে যেই মালগুলো নিয়ে যাচ্ছে এর ভেতরে কি আছে? তাকে কোনো খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে না তো? না হলে জিনিসগুলো এত সেফটির সাথে কেন নিয়ে যাওয়া হচ্ছে? ভাবতে ভাবতে নির্জন রাস্তায় ব্রেক করে চাপলো তুষার। গাড়ির ভেতরে 3টা ব্যাগ, ব্যাগের ভেতরে কি এমন আছে তা জানার আগ্রহ তাকে খুব করে টানছে বারবার। কাপা হাতে ব্যাগগুলো খুললেই যেন সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো এক মুহূর্তের জন্য। দেখে ব্যাগের ভেতর বিভিন্ন ব্র্যান্ডের অস্ত্র, আর একটা ব্যাগ খুললে দেখে ইয়াবা, হেরোইন, সব নানান অবৈধ মাল। তৃতীয় ব্যাগটা আর না খুলে দ্রুত গাড়ির বাইরে বেরিয়ে আসে তুষার। সমস্ত শরীর জুড়ে চিকন ঘাম শুরু হয়ে গেল তার, সারা শরীর জুড়ে কাঁপুনি তৈরি হয়ে গেল তার। মাথায় 2 হাত রেখে চুলগুলো পেছনের দিকে চেপে ধরে অস্থিরতা প্রকাশ করছে সে। তাকে দিয়ে স্মাগলিং করানো হচ্ছে, যা সম্পূর্ণই অবৈধ। তুষার আর ওখানে না দাঁড়িয়ে দ্রুত গাড়ির ভেতরে বসে গাড়ি স্টার্ট দিল। কিছুটা সামনে এগিয়ে গেলে দেখতে পায় কিছুটা দূরে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সব গাড়ি একে একে চেক করছে তারা। তুষার মনে মনে হাজারবার সৃষ্টিকর্তার নাম ছপে গাড়ি ঘুরিয়ে উল্টো পথে ব্যাক করলো। সে আগে জানলে কখনোই এই কাজটা নিত না। এসির মাঝেও ঘামছে তুষার। দ্রুত গতিতে সেই জায়গাটায় চলে গেল যেখান থেকে মালগুলো গাড়িতে তুলে তুষারকে পাঠিয়েছিল তারা। তুষার গাড়ি থেকে নেমে ওখানে থাকা টিম লিডারের কাছে গিয়ে বলে, ভাই আমাকে দিয়ে এসব কিছু করানো সম্ভব না, আর আমাকে বলাও হয়নি যে আমাকে দিয়ে স্মাগলিং করানো হবে। ওদের মাঝে টিম লিডার কিছুটা খেপে গিয়ে বলে, তোকে তো এত কিছু ভাবতে বলিনি, তোকে মাল দেওয়া হয়েছে, তুই জায়গা মতো পৌঁছে দিবি, তোর কাজ এতটুকুই। এখন আবার এসে
এসব কি যাতা বলছিস? তুষার 2 হাত জোর করে বলে, ভাই মাফ করবেন আমাকে, আমি কখনোই এসব অবৈধ কাজ করতে পারবো না। আমার ফ্যামিলির একমাত্র ভরসা আমি। এসবে জড়িয়ে আমার কিছু হয়ে গেলে ওদের পথে নামা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। মুহূর্তে ওদের মাঝে একজন কয়েকটা বিশ্রী গালি দিয়ে এগিয়ে এসে তুষারের মাথাটা টেবিলে চেপে ধরে মাথায় পিস্তল তাক করে রাখে। টিম লিডার লোকটাকে উঠিয়ে হাসতে হাসতে বলে, তুই হয়তো জানিস না যে এসব কিছুতে কেউ একবার জড়িয়ে গেলে তার কাছে শুধু 2টা অপশন থাকে, একটা হলো এসব কাজ করে যাওয়া, আরেকটা হলো মৃত্যু। বলেই লোকটা ফোন বের করে নিলয়ের নাম্বারে কল করে। নিলয় রিসিভ করে খুব শান্তভাবে বলে, বলো কাজ হয়েছে। লোকটা উত্তেজিত থাকলেও নিলয়কে নর্মাল ভাবে বলে, ভাই কিভাবে কাজ হবে? ওই শালা এখন বলে যে এসব কাজ করবে না, চলে যেতে চাইছে এখান থেকে। এখন ভাবছি মেরে কোথাও পুঁতে দিব। নিলয় ওপাশ থেকে শান্তভাবে বলে, তার প্রয়োজন নেই, ছেড়ে দাও তাকে। লোকটা অবাক হয়ে বলে, ভাই কি বলছেন এসব? সে এখন অনেক কিছুই জেনে গেছে, তাকে বাঁচিয়ে রাখাটা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে। পথের কাটা না সরিয়ে পথেই রেখে দিতে বলছেন? নিলয় এবার কিছুটা রেগে দিয়ে বলে, আমার কথা কি বুঝতে পাওনি তুমি? লোকটা এবার শান্ত হয়ে বলে, ভাই এটাকে কেন ছেড়ে দিতে বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু ভাই সে যদি একবার ফাঁস করে দেয়। নিলয় এখনো রেগে তাকে বলে, ওটা আমি বুঝে নিব, তোমাকে যেটা বলছি সেটাই করো। ওর গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। ওখানে কাউকে দিয়ে তাকে বাড়ি পৌঁছে দাও, যেন পথে কোনো বিপদে না পড়ে। লোকটা কিছুটা নীরব থেকে বলে, ভাই আপনি ঠিক আছেন তো? নিলয় এবার একটা বিশ্রী গালি দিয়ে বলে, আরেকটা কথা বলবি তো তোদের সব বেঠিক হয়ে যাবে। বলেই ফোন কেটে দেয় নিলয়। চেয়ারে বসে নিজেকে শান্ত করার ট্রাই করে সে। নিজের মাঝে একটা অনুশোচনা জেগে উঠলো তার। নিজের বন্ধুকে সে কিভাবে জেনে শুনে এমন অন্ধকার জগতে জড়াচ্ছিল, নিজের স্বার্থের জন্য কিনা নিজের বন্ধুকেই বিপদের মুখে ঠেলে দিচ্ছিল। সে এটা কিভাবে করলো? নিজের মাঝেই একটা অপরাধবোধ কাজ করতে শুরু করলো তার। ওদিকে রুশান অনেকদিন পর নিজের বাসায় পা রাখলো। দাদির ঘরে গিয়ে দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে সে। ছোট থেকেই তার সবচেয়ে কাছের মানুষ হলো তার দাদি। দাদির রুমে দেয়ালে দাদার বেশ কয়েকটা ছবি লাগানো আছে। দাদাকে দেখেনি সে। বাবা ও দাদির কাছে শুনেছে সে গর্ভে থাকতেই নাকি তার দাদার থেকে সব সম্পত্তি লিখে নিয়ে দাদাকে মেরে ফেলেছিল ওই নির্জন। দেশের নামকরা বিজনেসম্যানদের মাঝে একজন ছিল তার দাদা রুদ্র চৌধুরী। নির্জনকে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছেই বড় করেছিল তার দাদা। বড় হওয়ার পর দাদার ব্যবসায় কাজ মাঝে মাঝে নির্জন সামলাতো। রুশানের বাবা রিত ডাক্তারি পেশায় মানব সেবায় নিয়োজিত থাকতো দেখে ব্যবসায় তার কোনো আগ্রহ ছিল না। নির্জনকে নিজের ছেলের মতো করে দাদা সব তাকেই দিয়ে করাতো। এরপর রুশান যখন গর্ভে ছিল, নির্জন তখন ছিল 25 বছর বয়সী যুবক। তখন দাদার থেকে সব জোর করে লিখে নিয়ে দাদাকে মেরে ফেলেছিল। সেখান থেকে বিজনেসটা বড় করতে করতে সাথে অবৈধ বিজনেস যোগ করতে থাকে সে। সেই থেকে এই 25 বছরে নির্জন নিজের বিজনেসটায় সবকিছু জড়িয়ে ফেলেছে। বাইরের দেশেও ছড়িয়েছে তার কালো হাত। ও জীবিত মানুষের বাইরের দেশে পাচার করাটাও চলছে বেশ কয়েক বছর ধরে। নির্জনের সাথে রুশানের ব্যক্তিগত শত্রুতা হলো এটা, সেই সাথে তার অন্ধকার জগৎ ধ্বংস করার তীব্র প্রতিজ্ঞা। রুশানের দাদার এই উপরের ঘটনাটুকু আমার অনুভূতি গল্প থেকে নেওয়া। খাবার তৈরি শেষে আরশি এগিয়ে গেল তার শাশুড়ির রুমের দিকে। ফ্রিদ এখনো হসপিটাল থেকে ফিরে আসেনি। শাশুড়ির রুমে গিয়ে দেখে রুশান দাদির কোলে মাথা রেখে গল্পে ডুবে আছে। আরশি একটু হেসে রুমে প্রবেশ করে বলে, শুধু গল্প করলেই কি দাদি নাতির পেট ভরবে, নাকি খাওয়া দাওয়ারও একটু প্রয়োজন আছে? রুশান একটু হেসে বলে, ঠিক বলছো মা, দাদির সাথে আড্ডা দিলে খাওয়ার প্রয়োজন নেই। দাদির মিষ্টি মিষ্টি কথা শুনলেই পেট ভরে যায়। দাদি তা শুনে হাসতে হাসতে রুশানের মাথায় হাত বুলাতে থাকে। বাসায় ফিরে নিলয়ের সামনে গিয়ে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে তুষার। নিলয় জামার কলার চেপে ধরে বলে, শালা তুই আমাকে কোন জায়গায় নিয়ে ফেললি? একটুর জন্য নিজের জীবন নিয়ে বেঁচে ফিরতে পেরেছি। নিলয় একটু হাবাহুবা ভাব নিয়ে বলে, আমি তো জাস্ট মাল সেলের জব দেখে ওটা তোর জন্য সিলেক্ট করেছি। তুষার এখনো রেগে বলে, আমি আগেই জিজ্ঞেস করেছিলাম কিসের মাল আমাকে ডেলিভারি দিতে হবে, তুই বলেছিলি ব্যবসায়িক মাল, কিন্তু শেষে গিয়ে দেখি সব স্মাগলিং এর জিনিস। নিলয় কিছু না জানার মতো গালে হাত দিয়ে বলে, আই হাই কি বলিস? বিশ্বাস কর দোস্ত, আমি কিছুই জানতাম না এসবের। আমিও চাকরিটা অফার হিসেবে পেয়েছিলাম যে এক জায়গায় মাল অন্য জায়গায় পৌঁছে দিতে হবে। এরপর ভাবলাম তোর একটা জবের প্রয়োজন, তাই তোকে দিলাম। আমি কিছুই জানতাম না এসব মালের ব্যাপারে। নিলয়ের বানানো গল্প শুনে তুষার এবার কিছুটা শান্ত হয়ে নিলয়ের কলার ছেড়ে দিয়ে বলে, ওরা আমার মাথায় পিস্তল ঠেকে রেখেছিল, পরে কার সাথে জানি কথা বলে আবার ছেড়ে দিয়েছে। জমের দুয়ার থেকে বেঁচে ফিরেছি, আর কখনো এসব উল্টাপাল্টা জবের অফার আমাকে দিবি না। ওদের দুজনের চেঁচামেচি শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসে রাজ। তাদের মাঝে এসে বলে, দুজন মিলে আবার কি বিষয়ে ঝামেলা করছো তোমরা? তুষার কিছু বলার আগেই নিলয় তাকে থামিয়ে বলে, আরে তেমন কিছু না, এমনি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা। তুষার কিছু বলতে যাওয়া আর নিলয় তা থামিয়ে দিয়ে কথা ঘুরিয়ে নেওয়াটা রাজের চোখ এড়ালো না। রাজ কিছুক্ষণ শান্ত থেকে নিলয়ের দিকে চেয়ে বলে, তবে দুজন ঝগড়ায় বেঁধে যেও না আবার। বলেই পাশের রুমে চলে গেল রাজ। ইদানিং নিলয়কে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে রাজের কাছে। আজ কলেজে আসার পর থেকেই নার্ভাস হয়েছে রাজ। নিবিড় আর তুষার এই অরিনের সম্পর্কের অনেক কিছুই বলেছে। সত্যিই তো অরিনের পেছনে কত ছেলেই পড়ে থাকে। হুট করে কেউ এসে প্রপোজ করে দিলে আর অরিন রাজি হয়ে গেলে রাজ দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না।
চাইলে অনেক কিছুই করতে পারলেও জোর করে ভালোবাসা হয় না। ইদানিং নিবিড় ও তুষারের নানান বুদ্ধি ধরে ফাইনালি অরিনকে প্রপোজ করার সিদ্ধান্ত নিয়েছে সে। কেউ নিয়ে যাওয়ার আগে সময় থাকলে ভালোবাসার মানুষটাকে ভালোবাসার কথাটা বলে দেওয়াই ভালো। সেই আসার পর থেকেই নার্ভাস রাজ। নিবিড় কয়েকটা গোলাপ নিয়ে এসে রাজের হাতে ধরিয়ে দিল। পাশ থেকে তুষার বলে, ভয় পেও না ভাই, তোমার কপাল খুলতে চলেছে। আর আমার ফাটা কপাল ফাটাই রয়ে গেল। মানুষ যতই সাহসী হোক, ভালোবাসার মানুষের সামনে সে সবচেয়ে দুর্বল ও ভীতু প্রকৃতির হয়, যদি তাকে মন থেকে ভালোবেসে থাকে। রাজ আবার নার্ভাস হয়ে কিছু বলতে যাবে, তার আগেই নিবিড় তাকে বলার সুযোগ না দিয়ে ধাক্কিয়ে অরিনের কাছে পাঠিয়ে দিয়ে 2 হাত লাইকের মতো করে বোঝালো, বেস্ট অফ লাক। ভার্সিটির মাঠে সজোরে থাপ্পড় পরে রাজের গালে। সামনে দাঁড়িয়ে থাকা অরিন ফুসতে ফুসতে বলে, ছোট লোকের বাচ্চা, অরিন চৌধুরীর মতো মেয়েকে প্রপোজ করার সাহস তুই কোথায় পাস? বন্ধু ভেবে নিজের সাথে মিশে দিয়েছি দেখে একেবারে মাথায় চড়ে বসলি? ব্রাহ্মণ হয়ে চাঁদ ধরার স্বপ্নটা নিজের মাঝেই রেখে দে, বুঝলি? নিজের দিকে একবার তাকা, আর আমার দিকে একবার তাকা। আমার সাথে কোনোভাবে তোর যায়? মানে কি বলবো, আমি সত্যিই খুব অবাক। এই কারণেই তোদের মতো ছোট লোকদের সাথে চলতে নেই, আর কখনো আমার চোখের সামনে আসবি না, ইডিয়েট। অপমানে ও লজ্জায় গালে হাত দিয়ে নিচের দিকে চেয়ে আছে রাজ। প্রপোজ করার কারণে অরিন তার সাথে এমন রিয়েক্ট করবে তার নিজ চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না রাজ। অরিন কিছুক্ষণ ফুসফুস করে করে গোলাপগুলো রাজের মুখে ছুঁড়ে মেরে চলে গেল সেখান থেকে। রাজ এখনো ওভাবেই দাঁড়িয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের দিকে চেয়ে রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে সে। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে তার। জীবনের প্রথমবার এমন অপমানের মুখোমুখি হয়েছে সে, তাও আবার ভার্সিটির এত স্টুডেন্টদের সামনে। সবাই তাকিয়ে আছে রাজের দিকে, কেউ হাসাহাসি করছে প্রচুর। এই ভালোবাসা নামক শব্দটা আজ তাকে এতটা নিচে নামিয়ে দিবে তা ভাবনারও বাইরে ছিল তার। সব তো ঠিকঠাকই ছিল, শুধু অবস্থানের কারণেই আজ অরিন তাকে এতটা অপমান করে চলে গেল। ওদিকে নিবিড় ও তুষার যেন শক্ট হয়ে দাঁড়িয়ে আছে আজ। রাজের সাথে অরিনের এমন আচরণে যেন তাদের মাথায়ও বাজ পড়ার মতো অবস্থা হলো। কি ভেবেছিল আর কি হলো? মানুষ এতটা নিখুঁত অভিনয় কিভাবে করতে পারে? একরাশ বিরক্তি নিয়ে বান্ধবীদের মাঝে গিয়ে বসে অরিন। ওদের মাঝে কেউ কেউ বলে ওঠে, রাজকে এভাবে অপমান করলি কেন? অন্তত বুঝিয়ে বলতে পারতি, তাই না? আর তোরা এমনিতেও তো অনেক ভালো বন্ধু ছিলি। অরিন বিরক্তি নিয়ে বলে, কিসের বন্ধু? ওর মতো ছোট লোকের সাথে কিসের বন্ধুত্ব? পড়াশোনায় ভালো ছিল, ও হেল্প করতো দেখে একটু মিশতাম, তা না হলে ওই খ্যাত ছেলেকে আমি কোন দুঃখে নিজের বন্ধু বানাতে যাব? আর ওই ছোট লোক এটাকে প্রেমের সম্পর্ক পর্যন্ত নিয়ে গেল। পাশ থেকে একজন বলে, এভাবে বলছিস কেন? মানুষ দরিদ্র হতেই পারে, এটা তো আর সে ইচ্ছা করে হয়নি। সৃষ্টিকর্তা যাকে যেভাবে পাঠিয়েছে। আর এমনও তো না যে সে সারা জীবন এমন থাকবে। তুই ওর সাথে এমন ব্যবহার না করলেও পারতি। অরিন একটু তাচ্ছিল্যভাবে বলে, গরিবের ছেলে বড় লোকের মেয়ে, এসব ড্রামা শুধু গল্প আর সিনেমাতেই মানায়, বাস্তব জীবনে না। আর আবেগ দিয়ে দুনিয়া চলে না। সো ওসব জ্ঞান আমাকে দিতে আসিস না। নিবিড় ও তুষার রাজের কাছে এগিয়ে যায়। তুষার মনে মনে বেশ কয়েকটা গালি দিল ওই অরিনকে। এতই যখন দিমাগ দেখাবি তাহলে মিশতে গেলি কেন? ওখানে আর না দাঁড়িয়ে সোজা গেটের দিকে হাঁটা ধরে সে। পেছন পেছন নিবিড় ও তুষার দুজনই ব্যাগ কাঁধে নিয়ে ছুটে চলে। রুশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে দাদি বলে, তোকে ইমার্জেন্সি খবর দিয়ে কেন বাড়িতে আনা হয়েছে জানিস? রুশান দাদির দিকে তাকিয়ে বলে, না তো, কেন ডার্লিং? দাদি একটু মিটি হেসে বলে, সেটা সময় হলে বুঝবি ডার্লিং। রুশানের মাথায় এবার চিন্তা ধরে গেল, কি এমন কাজের জন্য এমন জরুরি বাসায় আসতে বলল? কিছুক্ষণ পর মায়ের কাছে গেলেও কিছু বলেনি সে, শুধু বলে, বিকেলে তোর আরিশা আন্টিদের বাসায় যাব, ওরা আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে তাই। রুশান একটু অবাক হয়ে বলে, আমি তো প্রায় ওই বাড়িতে যাই, এভাবে জরুরি ভাবে নিয়ে আসার কি প্রয়োজন ছিল? আর সে এবার ছেলের দিকে চেয়ে বলে, তার মানে কি আসতে বলে খুব অপরাধ করে ফেলেছি? রুশান এবার একটু হেসে বলে, আমি কি ওটা বলেছি নাকি? তোমরা আসতে বলবে না তো কে বলবে? আর সে এবার একটু মুচকি হেসে বলে, তাহলে বিকেলে যাচ্ছি আমরা, রেডি থাকিস। এর মাঝে দেখে হৃদও বাসায় চলে এসেছে। কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না রুশানের। যাই হোক, এই ক্ষেত্রে সে একজন নীরব দর্শক। বিকেলে আরিশা আন্টিদের বাসায় যায় তারা। রুশান সিঁড়ি বেয়ে উপরের দিকে পা বাড়ালে দাদি তাকে ডেকে বলে, এত তাড়াহুড়ার প্রয়োজন নেই রে দাদু ভাই, সময় হলে রাজকন্যা ঠিকই নিচে আসবে। দাদির কথায় খানিকটা লজ্জা পায় রুশান। পুনরায় এসে আবার দাদির পাশে বসে পড়ে সে। বাবা মা ও আঙ্কেল আন্টি কথা বলছে নিজেদের মতো। রামিম ভাইয়াও এসে বসলো সবার মাঝে। দুই পরিবারের সবাই উপস্থিত। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রুশান। কিছুক্ষণ পর রাইসাকে হালকা সাজিয়ে নিচে নিয়ে আসা হলো। রুশানের পাশ থেকে রামিম উঠে গিয়ে রাইসাকে রুশানের পাশে বসালো। এবার রুশানের মাথায় কিছুটা ঢুকলো যে তাদের দুজনকে ঘিরেই এত কিছু। এরপরে কি হবে তা দেখার পালা। পাশ থেকে আরশি হাসি মুখে রুশানের হাতে একটা আংটি দিয়ে বলে, রাইসার হাতে পরিয়ে দিতে। অবাক হলো রুশান। রাইসাও দেখছে একটু একটু করে মিটিমিটি হাসছে। তার মানে দুজনের এঙ্গেজমেন্টের আয়োজন ছিল সব শেষে মাকে রুশান জিজ্ঞেস করলো, এই জন্য আমাকে কেউ কিছু বলনি তোমরা? আর এসব এত তাড়াতাড়ি হওয়ার প্রয়োজন কি ছিল? ছেলের কথায় আরশি একটু হেসে বলে, আগে বললে কি তুই এখানে আসতি? তাছাড়া রাইসা চাইছিল আপাতত তোদের এঙ্গেজমেন্টটা হয়ে থাকুক। রুশান এবার ভ্রু কুঁচকে বলে, তার মানে এসব প্ল্যান তার ছিল?
আরশি হেসে বলে, না, প্ল্যান ছিল আমাদের সবার। রাইসা বাসায় নাকি কান্নাকাটি করছিল, তুই তাকে ইগনোর করছিস, কথা বলিস না, হ্যান ত্যান, তাই বললো আপাতত এঙ্গেজমেন্টটা করে রাখতে, যাতে অন্য কোনো মেয়ের দিকে না তাকাস। রুশান অবাক হয়ে বলে, তার মানে এসব তোমাদেরও বলে দিয়েছে যে কথা বলি না এই সেই? আরশি হাসতে হাসতে আরিশার কাছে চলে গেল। রুশান কপালে হাত দিয়ে বলে, ইয়া মাবুদ, এই মেয়ের জ্ঞান বুদ্ধি কবে দিবে তুমি? পরদিনই সবশেষে ফ্রেন্ডস মহলে ফিরল রুশান। আর এইদিকে 2 দিন যে রাজ অরিনের মাঝে এত কিছু ঘটে গেছে তা বুঝতেও পারেনি। ঘটেছে গতকাল। এই সময়টা আর ব্যস্ততার কারণে কারোর সাথে কথাই হয়নি। কিন্তু রাজকে দেখে মনে হচ্ছে না কিছু হয়েছে, অন্য সবার মতো স্বাভাবিক আছে সে। রুশান বিষয়টা জিজ্ঞেস করলেও রাজ একটু মুচকি হেসে বলে, বাদ দাও ওসব কথা, ওটা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নাও। লাইফে তো এমন ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটে, এত সব নিয়ে ভেবে লাভ আছে? সন্ধ্যার পর 5 জন বন্ধু মিলে একসাথে বসে নাস্তা করছে। ফৈদ আন্টি নুডলস রান্না করে দিয়ে গেছে। তুষার নুডলস খেতে খেতে নিবিড়ের দিকে চেয়ে বলে, আচ্ছা নিবিড়, আমাকে একটা কথা বলো তো, রাজেরও ফ্যামিলি আছে, আমিও বাড়িতে যাই, রুশানও বাড়িতে যায়, নীলায়ও যায়, বাট তুই কোথাও যাস না কেন? মানে কখনো তো তোর বাবা মায়ের সাথে কথা বলতেও দেখি না। ইনফ্যাক্ট ফৈদ আন্টির কাছে শুনলাম তুই ঈদও এখানে একা একা করিস। নিবিড় নুডলস খেতে খেতে বলে, ওদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুষার একটু অবাক হয়ে বলে, কেমন বাবা মা যে একবার ফোন করেও খবর নেয় না? মুহূর্তে নিবিড়ের চোখ দুটো ছলছল করে ওঠে আর খুব শান্তভাবে বলে, আমার কোনো বাবা মা নেই। এবার রাজ, রুশান, নীলয়ও খাওয়া দাওয়া বাদ দিয়ে নিবিড়ের দিকে তাকায়। নিবিড় এক হাতে চোখের পানি মুছে নিয়ে হাসতে হাসতে বলে, তোদেরকে বলছিলাম না আমার জীবনের একটা গল্প আছে, আজ শুনবি? সবাই একসাথে আগ্রহ নিয়ে নিবিড়ের দিকে তাকায়। নিবিড় এবার খাওয়া বাদ দিয়ে বলতে থাকে, আমার বাবা মাকে কখনো দেখিনি আমি যখন খুব ছোট তখন এক শীতের রাত্রিতে রাস্তায় পড়েছিলাম আমি। একজন মহিলা আমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। এরপর সে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে বড় করতে থাকে। আমার মা বাবার সম্পর্কে কিচ্ছু মনে নেই আমার, তাকেই মা বলে ডাকতাম। আমাকে স্কুলে ভর্তি করালো। আমার যখন 12 বছর বয়স তখন ক্লাস 7-এ পড়তাম আমি। আর তখন আমার সেই মা মারা গিয়েছিল। মারা যাওয়ার আগে আমাকে সব বলে গিয়েছিল সে, আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে সে মারা যাওয়ার পর আমি আবার একা হয়ে গিয়েছিলাম। ক্ষুধার জ্বালায় কত মানুষের কাছে গিয়েছি, কেউ খাবার দিত, আবার কেউ লাথি উষ্টা মেরে কুকুরের মতো তাড়িয়ে দিত। এরপর কাজ করা শুরু করলাম। যখন যা কাজ পেতাম তাই করতাম। আমার কুড়িয়ে পাওয়া মা আমাকে সবসময় স্বপ্ন দেখাতো বড় কিছু হওয়ার, তাই কাজ করে টাকা জমিয়ে পড়াশোনাও চালাতাম আমি। সপ্তাহে 3 দিন স্কুলে যেতাম আর বাকি 4 দিন কাজ করতাম। কখনো কখনো স্কুল থেকে ফিরেও কাজ করতাম। দিনে কাজ করতাম, রাতে শরীরে ব্যথা নিয়ে পড়তে বসতাম। আমায় কুড়িয়ে পাওয়া মায়ের বাড়িটা ছিল খুব ছোট, একদম নদীর পাশে। ওখানেই থাকতাম। তারপর সেই থাকার জায়গাটাও নদীতে হারিয়ে যায়। তখন আমি 10 শ্রেণী পাশ করে ইন্টারে ভর্তি হয়েছিলাম। ওখানে এক চাচার হাত ধরে এখানে ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা হলো, নিজে চলার মতো। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতাম, একটা মেসে থাকতাম। এভাবেই চলছিল। ছোটবেলা থেকেই নানান প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছি আমি। অনেক কিছুই দেখেছি জীবনে, অনেক কিছু শিখেছি, অনেক মানুষ চিনেছি। এরপর অনার্সে ভর্তি হওয়ার পর ফৈদ আন্টির কাছে এসে উঠি। সে আমার সব শুনে নিজের ছেলের মতো দেখে। এখানেই থাকতে শুরু করি। এরপর একে একে তোরা সবাই আসলি। সত্যি বলতে তোরা ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউই নেই। যাওয়ারও কোনো জায়গা নেই। আমার বাবা মাকে তাও আমি জানি না। আমার খোঁজ কে নিবে বল? কখন যে তুষারের চোখে অশ্রু জমা হলো তা নিজেও বুঝতে পারেনি সে। নিবিড় তা দেখে হেসে বলে, এসব শুনেই তোদের চোখে পানি জমালো? কতদিন যে মানুষের ধাক্কা লাথি এসব খেয়েছি তার নিজেও হিসাব নেই। আমি বাদ ভাঙা এক জোয়ারের মতো, যখন যেদিকে যাই সেদিকে আমার ঠিকানা। তুষার চোখের পানি মুছে বলে, সরি রে, আমি আসলে জানতাম না তুই খুব একা। তোর বাবা মায়ের কথা মনে করিয়ে তোকে এভাবে কষ্ট দেওয়াটা আমার একদম উচিত হয়নি। নিবিড় একটু হেসে বলে, তুই সরি বলছিস কেন? সরি তো বলা উচিত তাদের, তাই না, যারা আমাকে একা রাস্তায় ফেলে গিয়েছিল। জানিস, তোরা যখন বাবা মায়ের কথা বলিস তখন আমার খুব মনে হয় আমার বাবা মায়ের কথা। মনে হয়, ইস, আমারও যদি এমন বাবা মা থাকতো তাহলে এভাবে বেঁচে থাকতে হতো না আমারও খুব ইচ্ছে করে জাস্ট একবারের জন্য হলেও আমার বাবা মায়ের মুখটা দেখতে। গল্প সম্পর্কে কিছু কথা। অনেকেই বলেছেন গল্পের মেন কাহিনী কি। আমি অবাক হই এটা ভেবে যে এতদিন গল্প শুনেও আপনারা গল্পের মেন কাহিনীটা ধরতে পারেননি। অনেক গল্পই তো থাকে যে প্রেম, পরকীয়া, বিয়ের পর স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে না মানা, এরপর তাদের প্রেম হওয়া, এমন গল্প তো অনেকেই শুনেন। কিন্তু এই গল্পটা একটু ভিন্ন রকম। যেখানে কোনো মেয়ে নয়, বন্ধুত্বটাই সেরা হবে। যারা সকল প্রতিকূলতার মধ্য দিয়ে একসাথে থেকে অন্যায় অবিচার বন্ধ করবে। প্রত্যেকের একটা করে গল্প থাকবে, তাদেরও আবেগ অনুভূতি থাকবে, হাসি কান্না, ঝগড়া, আবার দিন শেষে একসাথে একে অপরের পাশে থাকা, সবকিছু মিলিয়ে একটা বন্ধুমহল তৈরি করা। আর একটা গল্পের যেমন শুরু আছে তেমন শেষও আছে, আর তা তাড়াহুড়ো করে শেষ করলে কখনোই গুছানো যায় না। আমি আগেই বলেছি গল্পটা একটু ধৈর্য সহকারে শুনতে হবে। একসময় তাদের বন্ধুদের সব চরিত্রেরই একটা সুন্দর সমাপ্তি হবে, আর সমাপ্তির মাধ্যমে চরিত্রগুলো বিদায় নিবে আপনাদের থেকে। গল্পে ওদের একটা করে উদ্দেশ্য আছে।
এসব বিপদের মাঝে বন্ধুর পরিচয়টা কেমন হয় বা কতটুকু সাকসেস হয়ে তারা ওসব অসাধু মানুষের থেকে অসহায় মানুষদের বাঁচাতে পারবে। এবার গল্পের মূল কাহিনী ধীরে ধীরে প্রকাশ পাবে। আশা করি বন্ধুত্বের ও ভালোবাসার সুন্দর একটা সমাপ্তি শুনতে পারবেন আপনারা।